আজ রবিবার, ছুটির দিন। তাই আমি আর ব্যোমকেশ বসবার ঘরে বসে এটা ওটা নিয়ে গল্প করছি। কথার বিষয় পূজা, কারণ পরশুদিন লক্ষ্মী পুজো। তাই বৌঠান একলা হাতে যতটা ঘরের সব গুছিয়ে রাখা যায় সে গুছিয়ে রাখছিল। আসলে ভাবলেও অবাক লাগে, পুজোর দিনগুলো এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায় তা বুঝতে পারে না বাঙালি। দেখতে দেখতে লক্ষ্মী পুজোর দিনটাও চলে এলো। আজকের আবহাওয়াটা একদম রোদ ঝলমলে, তবে আকাশে হালকা মেঘও আছে, কিন্তু খুব একটা গরম নেই। উৎসবের আমেজে সকাল থেকেই রান্নার শুরু করে দিয়েছে বৌঠান। ব্যোমকেশ আর আমি আজ সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ বৌঠানের কড়া নির্দেশ, স্নান না করে কেউ পুজোর কাজে হাত দিতে পারবে না। পুরোহিত মশাইয়ের করে দেওয়া লিস্ট অনুযায়ী বাজার থেকে গিয়ে পুজোর সমস্ত সামগ্রী আগেই কিনে রেখেছিল ও। তবে সে কিন্তু বেজায় চটে আছে, কারণ বাজারে পুজোর জন্য যা আকাশ ছোঁয়া দাম তা ওর মতো খরচের মানুষকেও নাড়িয়ে দিয়েছে। তার উপর আবার সে বৌঠানের কথা মতো উপোস করেছে। যতক্ষণ বৌঠান সারা ঘরে আলপনা দিচ্ছে, তার মধ্যে ব্যোমকেশ এবার গেছে পুরোহিত মশাইকে ডেকে আনতে, কারণ পুজোর দিনগুলোতে পুরোহিতের ডিমান্ড বেড়ে যায়, তাদের আর পাওয়াই যায় না। বৌঠান বলেই দিয়েছে পুরোহিত মশাইকে নিয়ে তবেই আসবে, না হলে পুজো শেষ হতে হতে একেবারে রাত হয়ে যাবে। ওইদিকে আমি সন্ধ্যাবেলা আমন্ত্রিত অতিথিদের জন্য যে প্রসাদের আয়োজন করা হয়েছে তার ব্যবস্থা করে দিলাম হাতে হাতে। ইতিমধ্যে নানা রকম কাজের ব্যস্ততার মধ্যে সন্ধে হয়ে গিয়েছে। ব্যোমকেশও পুরোহিত মশাইকে নিয়ে চলে এসেছে। পুরোহিত মশাই পুজোয় বসে পড়ার সাথে সাথেই শঙ্খধ্বনি ও উলু দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর পাঁচালি পড়ার শব্দ শোনা গেল। পাড়ার অনেক কচিকাচারাও এসেছে, বাইরে অন্যান্য বাড়িতেও শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। পাঁচালি পড়ে পুজো শেষ করে বৌঠান ওর উদ্দেশ্যে বলল, তুমি আর ঠাকুরপো সবাই মিলে খেতে বসে যাও, আর বাচ্চাগুলোকেও বসিয়ে দাও, বুঝলে? বলে সে রান্নাঘরের দিকে এগোলো। ব্যোমকেশ তার উদ্দেশ্যে বলল, তা তুমিও তো এখন বসে পড়তে পারতে। আমি বসে পড়লে তোমাদের পরিবেশনটা কে করবে শুনি? আমি আর রামু কাকা পরে খাবো, তোমরা সবাই আগে খেয়ে নাও। ইতিমধ্যে দাসবাবু এসে হাজির। দাসবাবু আর কেউ নন, লালবাজারের বড়বাবু, এক কথায় বলা যায় পুলিশের বড় কর্তা। ব্যোমকেশের সাথে ওনার সম্পর্ক অত্যন্ত ভালো হওয়ার কারণে তিনি আমন্ত্রিত। তবে যাই হোক, আজ কিন্তু দাসবাবু একা আসেনি, আজ সে সাথে এনেছে একজন মহিলাকে নিয়ে। বৌঠান ওদের দেখে বসতে জায়গা দিয়ে বলল, দাসবাবু, আপনাকে তো আগেই বলা হয়েছিল একটু তাড়াতাড়ি আসবেন। দেখুন না, কাজ করে আর শেষ করতে পারছি না। আপনি ওনাকে নিয়ে বসে প্রসাদটা নিন, বুঝলেন? কোনো অজুহাত কিন্তু চলবে না। দাসবাবু গলার স্বর একটু নামিয়ে উত্তর দিল, অবশ্যই অবশ্যই, দাঁড়ান পরিচয় করিয়ে দিই। ওনার নাম সোনালী সরকার, যিনি আপনার পতিদেবের কাছে একটি অত্যন্ত রহস্যজনক সমস্যা নিয়ে এসেছেন। উনি একটি মস্ত বড় সমস্যার মধ্যে পড়েছেন, আর ব্যোমকেশের নাম উনি পেপারে পড়েছেন। তাই সমস্যার কথা শুনতেই আমি ওনাকে অনির্বাণের কাছে নিয়ে এলাম। আপনি যে পুলিশের বড় বাবু, তবে ওকে ডাকার কারণটা তো বুঝলাম না। ওনার কেসটা অত্যন্ত জটিল, আর এটা অনেকটাই পরিবার কেন্দ্রিক। সুতরাং তিনি চান না ব্যাপারটা বাইরে বা পুলিশে জানাজানি হোক। সুতরাং তিনি ব্যোমকেশের মতনই একজন গোয়েন্দার তল্লাশি করছিলেন, তাই আমি ওনাকে এখানে নিয়ে এলাম। সেদিন বৌঠানের আর রামু কাকার রান্না করা ভোগের খিচুড়ি, নিরামিষ বাঁধাকপি আর কষা কষা আলুর দম অত্যন্ত তৃপ্তি করে খেল সবাই। সারাদিন উপোস করার দরুন আর নানা কাজে ব্যস্ততার দরুন শরীরটা ক্লান্তই ছিল। তাই সবার ফিরে যাওয়ার পর হালকা প্রসাদ খেয়ে সময় পেল সে দাসবাবু আর তার সাথে আসা মহিলাটির সাথে কথা বলার। এতক্ষণ তারা বৈঠকখানায় বসেই কথা বলছিল তার অপেক্ষায়। আমি আর ব্যোমকেশ সেইখানে গিয়ে বসতেই দাসবাবু বললেন, ব্যোমকেশ, তোমায় তো আগেই ওনার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এবার উনিই তোমাকে বলবেন কি কি হয়েছে ওনার সাথে। সমস্যাটি বেশ গুরুতর আর রহস্যজনক একটি চুরির ঘটনা। সোনালী দেবী, এবার আপনি আপনার যা বলার সবটা ব্যোমকেশকে খুলে বলুন। আমার মন বলে এই সমস্যার সমাধান যদি কেউ করতে পারে তা ব্যোমকেশই করবে। নমস্কার, আপনার অনেক কেসের ব্যাপারেই আমি সব জানি। কিভাবে আপনি আপনার তুখর বুদ্ধি প্রয়োগ করে সেগুলোকে সমাধান করেন সেগুলোও জানি। আসলে ব্যাপারটা এতটাই গোপনীয় যে কোনো গোয়েন্দা বা পুলিশের ওপর ঠিক ভরসা করতে পারছি না।
তখনই দাসবাবু আমাকে আপনার কথা বলল। একটা ভুল করছেন সোনালী দেবী, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। সুতরাং আমার কাজ হলো সত্য অনুসন্ধান করা। ঠিক আছে, আপনি এরপর এগুন, আপনার সমস্যাটা আমায় খুলে বলুন। দাসবাবু যখন নিয়ে এসেছেন না আপনাকে, তার কথা তো আর ফেলে দিতে পারি না। হ্যাঁ, ঘটনাটা না সত্যি খুব অদ্ভুত। ঘটনার সূত্রপাত প্রায় আজ থেকে 3 দিন আগে। তাহলে সবটা আপনাকে খুলে বলি। আসলে আমরা মোট মিলিয়ে 3 বোন। সব থেকে বড় বোনের নাম হলো রূপা, আর আমার ছোট বোন রাইমা। তার মানে আপনি মেজো, তাই তো? তারপর বলুন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এবার সব থেকে বড় কথা হলো, আমার মা প্রায় আজ থেকে 3 বছর আগে মারা যান। বাবা অনেক আগেই চলে গিয়েছিলেন, তবে আমাদের পরিবারে মায়ের একটা অত্যন্ত মূল্যবান সম্পদ ছিল। আজকের দিনে সেটার দাম প্রায় 10 থেকে 12 লক্ষ টাকারও বেশি। আর সেটা হলো আমার মায়ের একটা 7 নলি হীরার হার। এবং ওই হারটা অদ্ভুতভাবে চুরি হয়ে গিয়েছে আমাদেরই বাড়ি থেকে। এবার উদ্ধার করুন। ওই হার না পেলে আমি কি করবো আমি জানি না। আমার বোনরা আমাকে সর্বশান্ত করে দেবে। সে চুরি হয়েছে ঠিক আছে, মানলাম, কিন্তু আপনি আপনার বোনেদের ব্যাপারে এমন কথা বলছেন কেন সেটা তো বুঝলাম না। আর আপনি কি সে হার চুরির ব্যাপারে কাউকে সন্দেহ করছেন? আমার তো কিছু মাথায় ঢুকছে না, কিভাবে চুরিটা হলো আমি বুঝতে পারছি না। প্রথম কথা হলো, এই মূল্যবান হীরার হারটা রাখা ছিল আমারই আলমারির দেরাজে, আর সেই আলমারির চাবি থাকতো আমার কাছে। আমার লুকোনো জায়গায় কি করে সেটা চুরি হয়ে যাবে? আর আপনি আমার বোনদের চেনেন না। তারা যদি জানতে পারে যে মায়ের ওই হারটা চুরি হয়ে গেছে, তারা সবকিছু কেড়ে নেবে আমার থেকে, মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী। তার মানে আপনি বলছেন আপনার মায়ের কোনো শেষ ইচ্ছা ছিল এই হীরের হারটি নিয়ে, তাই তো? হ্যাঁ, আমার মা মৃত্যুর সময় শয্যায় চেয়েছিলেন যে আমরা 3 বোন যেন ওই হারটা সমানভাবে নিজেদের যত্নে রাখি। তাই তিনি একটা শর্ত দিয়ে গিয়েছিলেন, ওই হারটা আমাদের 3 জনের কাছে বছরে 4 মাস করে করে থাকবে। অর্থাৎ বড় বোনের কাছে প্রথম 4 মাস থাকবে, পরের 4 মাস আমার কাছে থাকবে, আর শেষের 4 মাস থাকবে ওই ছোট বোনের কাছে। আর সব থেকে বড় কথা হলো, মা বলে গিয়েছিলেন যে যদি কোনো দিন কোনোভাবে আমাদের মধ্যে কোনো বোনের কাছ থেকে সেই হারটা চুরি হয়ে যায়, তাহলে যার কাছ থেকে চুরি হয়েছে বা হারিয়ে গেছে তাকে বাকি 2 বোনকে হারটির সম পরিমাণ টাকা ফিরিয়ে দিতে হবে। আর আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, হারটি চুরি হয়ে গেল আমারই বাড়ি থেকে। আমার বা আমার স্বামীর কারোরই সেই টাকা পয়সা নেই যে ওই হারটার সম পরিমাণ অত টাকা দেব আমি। এখন কি করব বলুন তো? আপনি দয়া করুন, দয়া করে যেখান থেকে পারেন যেভাবে হোক হারটা আমায় খুঁজে দিন, না হলে আমার পরিবার যে পথে বসবে। আর আপনি কি সেই হার চুরির ব্যাপারে কাউকে সন্দেহ করছেন? আমার বাড়িতে খুব একটা বাইরের লোক আসে না। আমার স্বামী অত্যন্ত ছাপোষা মানুষ, যতটা উপার্জন হয় তার সবটাই খরচ হয়ে যায়। তিনি সারা সপ্তাহে শহরে থাকেন, আর শনি রোববারটা ছুটিতে বাড়িতে আসেন। আর আমার বাড়িতে থাকে আমার ছেলে আর আমার একমাত্র মেয়ে। আমি তো বুঝতেই পারছি না কিভাবে হারটা চুরি হয়ে গেল। তবে 1 সপ্তাহ আগে আমি যখন বাজার দিয়ে ফিরছিলাম, তখন খুব অদ্ভুতভাবে আমার বাজারের ব্যাগে একটা কাগজের টুকরো কেউ ফেলে দিয়ে যায়। বাড়িতে ফিরে যখন কাগজের টুকরোটা দেখি, বললে বিশ্বাস করবেন না, বুঝতে পারি যে সেটা একটা হুমকির চিঠি। সেখানে লেখা ছিল, সাবধান, বিপদ আসন্ন। তখন আমি সেটাকে গুরুত্ব দিইনি, আমি ফেলে দিয়েছিলাম। এখন বুঝতে পারছি সেটাকে আমার ফেলে দেওয়া উচিত হয়নি এইভাবে। আজ হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ যে সময় বাড়ি থেকে হীরের নেকলেসটি চুরি যায় তখন আপনার বাড়িতে উপস্থিত ছিলেন আপনার স্বামী, মেয়ে আর ছেলে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তবে রোববার দিন আমার বাড়িতে আমার ছোট বোন এসেছিল সেই হীরের নেকলেসটা তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। কারণ সেই হারটি আমার কাছে 4 মাস ছিল। এবার ছোট বোনের সেটা নিয়ে যাওয়ার জন্য সময় উপস্থিত হয়ে গেছিল। আর যেদিন নেকলেসটা দেওয়ার জন্য ছোট বোনের সামনেই আমি আলমারিটা খুলি,
তখন দেখতে পাই যে আর সেটা নেই ওখানে। তখনই দেখতে পাই যে সেটা আর নেই ওখানে। আপনার বোন সেই নেকলেসটি না পেয়ে কি কোনোভাবে আপনাকে অপমান করেছিল? সে আর বলতে, ওকে তো আপনারা চেনেন না। যখনই সেই হীরের হারটা আলমারিতে উপস্থিত নেই দেখলো, তখনই আমার স্বামীকে গরিব হওয়ার জন্য এটা ওটা সেটা কত কথা শোনালো। আর এটাও জানালো যে আমি নাকি লুকিয়ে সেই হীরের নেকলেসটা আমার স্বামীকে বেচার জন্য দিয়েছি। কিন্তু বললে বিশ্বাস করবে না, আমাদের টাকার উপর লোভ নেই কোনো। কিন্তু চুরি হয়েছে দেখেই বোন জানিয়ে দেয় যে মায়ের শর্ত অনুযায়ী যদি 1 সপ্তাহের মধ্যে আমি হীরের নেকলেসটা না উদ্ধার করতে পারি, তবে তার সমপরিমাণ টাকা 2 বোনকে দিতে হবে। এখন আমি কি করব বলুন তো? সবটাই বুঝতে পারলাম, ঠিক আছে, আমি ব্যাপারটা খুঁটিয়ে দেখব। তবে আমাকে আপনার বাড়ি যেতে হবে, আর কোথা থেকে চুরি হয়েছে এবং হীরের নেকলেসটি কোথায় রাখা ছিল সবটাই কিন্তু আমার দেখা দরকার। আর প্রয়োজন পড়লে আপনার বাড়ির ছেলে মেয়ে এবং স্বামীর সঙ্গে কথা বলে দেখব। যেহেতু আপনি বলছেন আপনার বাড়িতে বাইরের লোক তেমন কেউ আসে না, সুতরাং আমায় ধরতে হবে চোর হয়তো রাত্রিবেলা লুকিয়ে চুরি করেছে, অথবা বাড়ির লোক। এক্ষেত্রে আপনাদের পরিবারের সবার সাহায্য কিন্তু আমার দরকার। আপনি যা ইচ্ছে করুন, কিন্তু যে করে হোক সেই হীরের নেকলেসটা আমাকে খুঁজে দিন। কারণ যদি না পাই এটা আমি, তাহলে আমাদের পরিবার ভেসে যাবে। আপনি কালকে আমার বাড়ি আসুন না, আমার ছেলে মেয়ে দুজনেই বাড়িতে থাকবে। আপনি সব কথা খুঁটিয়ে বলতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই খারাপ দিনেও পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে উঠি, কেমন? ঠিক আছে, আমার তো এখন হাতে তেমন অন্য কেস নেই, সুতরাং আমি চেষ্টা করব সকাল সকালই 10টা-11টার মধ্যে আপনার বাড়ি গিয়ে সবটা খুঁজে দেখার। ভদ্রমহিলা নমস্কার করে উঠে দাঁড়ালেন। এর মধ্যে দাসবাবুও উঠে বেরিয়ে গেলেন। কেসটা অত্যন্ত অদ্ভুত না ব্যোমকেশ? প্রথমে কিন্তু একটা হুমকি চিঠি, তারপর বাড়ি দিয়েই হঠাৎ হীরের নেকলেসটা উধাও হয়ে যাওয়া। তুমি সবটাই তো শুনলে, কি বুঝলে? কাকে সন্দেহ করছো? ব্যোমকেশ একটু হাসি মুখে বলল, এখনো সেসব বলার কোনো জায়গা খুঁজে পাইনি ভাইয়া, সুতরাং ওনার বাড়ি গিয়ে না পড়লে সবটা বলা অসম্ভব। তবে সন্দেহের চোখে তো সবাইকেই দেখতে হবে। আরে মজা করো না তো, কি বুঝলে তুমি সেটা বলো। আমার মাথায় তো কিছুই আসছে না। দেখো, এতক্ষণ যতটা শুনলাম সবাইকে সন্দেহের তালিকায় ফেলা যেতেই পারে। যেমন ধরো, এই মহিলার 2 বোন আছে। যদি বোন দুজনের মধ্যে কারোর অত্যন্ত টাকার দরকার, তবে সে টাকার জন্য সেই হীরের নেকলেসটি অন্য কোনো চোরকে দিয়ে চুরি করাতেই পারে। সুতরাং সন্দেহের তালিকায় 2 বোন প্রথম। তারপর ধরো, মহিলার স্বামী অত্যন্ত গরিব, সে কিন্তু লোভের বশে নিজেই নিজের স্ত্রীর আলমারি দিয়ে নেকলেসটি চুরি করতে পারে। আর এটা ভুললে হবে না যে যখন নেকলেসটি চুরি হয় তিনি কিন্তু বাড়িতেই উপস্থিত ছিলেন। আর নেকলেসটি অতি সহজে বেচে দেওয়ার সুযোগ কিন্তু ওনারই বেশি। আর ওনার বাড়ির অপর 2জন সদস্য, মহিলার ছেলে এবং মেয়ে, ওদের ব্যাপারে আমরা তেমন কিছু জানি না। কাল ওদের সঙ্গে বসে কথা বলে দেখতে হবে। আমার মন বলছে চোর বাইরের কোনো লোক নয়। তাহলে তুমি বলতে চাইছো চোর পরিবারের মধ্যে কেউ? তাহলে ওনাকে হুমকি চিঠিটাই বা দেবে কে? চুরি করার হলে তো চোর এমনিই চুরি করে পালাতে পারতো। সেটাই আমাদের তদন্ত করে খুঁজে বার করতে হবে। কাল তুমি সকাল 10টা নাগাদ ফাঁকা তো? তোমার সাথে আবার কোনো রহস্যের মধ্যে জড়িয়ে পড়ার লোভটা আমি একদম সামলাতে পারি না। আমার কাজ থাকলেও আমি সেটাকে পিছিয়ে তোমার সাথে আগেই যাব। তোমার চিন্তার কারণ নেই, আমি কাল সকাল সকাল তৈরি হয়ে যাব, চিন্তা নেই। ঠিক আছে, তবে সেটাই কথা রইল। কিন্তু সারাদিনের ক্লান্তিতে বিছানায় পিঠ ঠেকাবার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত লেখালেখির কাজ শেষ করতে করতে প্রায় বেজে গেল 9টার কাছাকাছি। তবে ঠিক 10টা বাজতে 5 মিনিট আগে বাড়ির বাইরে শোনা গেল একটা ট্যাক্সির ইঞ্জিনের শব্দ। আমি বুঝলাম ব্যোমকেশ আগে থেকেই ট্যাক্সি করে রেখেছিল। সে যাই হোক, দাসবাবু বলে দিয়েছিলেন কালকের ভদ্রমহিলার বাড়ি। ট্যাক্সি ঠিক 15 মিনিটের মাথায় পৌঁছে দিল তাদের একটি পুরনো ধরনের একতলা বাড়ির সামনে। বাইরে দিয়ে দেখেই বোঝা যায় বাড়িটির রং প্রায় চটেই গেছে, সাথে জায়গায় জায়গায় ভেঙেও পড়েছে। সুতরাং বলাই যায় সোনালী দেবী খারাপ কিছু বলেননি। তার পরিবারের অবস্থা সত্যিই শোচনীয়। গাড়ি দিয়ে নামতে নামতে আমি ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কি এনাদের সাথে কথা বলার পর ওনার 2 বোনের সাথে দেখা করতে যাবে নাকি? কারণ কেসটার সন্দেহের তালিকার মধ্যে তো ওনারাও পড়েন। সেটা পরের কথা, তবে যাওয়া নিশ্চয়ই হবে। কিন্তু
আগেই বাড়ির লোকেদের সমস্ত বয়ান শোনা উচিত, যার ফলে আমরা সঠিক তথ্যটি জানতে পারব। বাড়ির পুরনো দরজায় ডোরবেল থাকার দরুন ব্যোমকেশ সেই ডোরবেলটি প্রেস করার সাথে সাথে দরজা খুলে বেরিয়ে এলেন সোনালী সরকার। দরজা থেকেই তিনি দুইজনকে অভ্যর্থনা করলেন ঘরে প্রবেশ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার এক কথায় যে আপনি এতটা দূর এসেছেন আমার জন্য, এই অনেক। আসুন আসুন, ভিতরে আসুন। আমরা দুজনেই ঘরের ভেতরে প্রবেশ করলাম। বাড়ির সমস্ত আসবাব এবং সামগ্রী অত্যন্ত সাধারণ ধরনের এবং তাতে জাঁকজমক খুব একটা নেই। ভদ্রমহিলা প্রথমেই দুইজনকে নিয়ে গিয়ে হাজির হলেন ওনাদের নিজেদের শোয়ার ঘরে। এই যে এই যে এই যে এই ঘরটা যে দেখছেন, এটাতেই আমি আর আমার স্বামী থাকি। আরও দুটো ঘর আছে, যার একটিতে আমার মেয়ে আর অপরটিতে আমার ছেলে থাকে। তারা এখন নিজেদের কাজে ব্যস্ত। তাহলে আপনি বলছেন এই ঘরের ওই আলমারিটিতেই ওই হীরের নেকলেসটি আপনি যত্নে রেখেছিলেন এবং সেখান দিয়ে সেটি চুরি হয়ে যায়, তাই তো? আর আপনার এই আলমারির চাবি কোথায় রাখা থাকতো, আর সেটা কে কে জানতো? এই আলমারির চাবিটা আমি সবসময়ের জন্য আমার ঘরের, আমি যে বিছানায় থাকি তার তলায় লুকিয়ে রাখতাম। এই চাবিটা অত্যন্ত গোপনভাবেই রাখা ছিল। বাড়ির সবাই মোটামুটি জানতো যে চাবিটা আমি ওখানেই রাখি, তবে বাইরের লোকের সেটা জানার কোনো প্রশ্নই ওঠে না। এমনকি এটাও আমি হট করে বলতে পারি যে আমার বোনেরাও জানে না যে চাবিটা কোথায় আছে। আপনি আপনার এই আলমারিটি একবার খুলে দেখান তো, আর কোথায় সেই নেকলেসটি রেখেছিলেন সেটি দেখান। ভদ্রমহিলা ওনার বালিশের তলায় রাখা চাবির গোছাটি বার করে ঘোরানোর সাথে সাথেই সেটি খুলে গেল। আলমারির ভিতরটা বেশিরভাগ জামাকাপড়ই ঠাসা, অপরদিকে ওপরের অংশে বেশিরভাগ রয়েছে পুরনো কাঁসার বাসনপত্র। আসলে পুরনো দিনে এই সমস্ত বাসনগুলিকে তুলে রাখা হতো। ভদ্রমহিলা এবার অঙ্গুলি নির্দেশ করলেন একটি ছোট্ট লকারের দিকে। সেটিতে চাবি দেওয়ার সাথে সাথেই খুলে গেল এবং তিনি সেখান থেকে বার করে আনলেন একটি লাল রঙের ভেলভেটের বাক্স এবং সেটি খুলে ওনাদের সামনে মেলে দিয়ে বললেন, এই বাক্সের মধ্যে রাখা ছিল আমার মায়ের সে অত্যন্ত দামি হীরার নেকলেসটি, যেটাকে আমি শেষ দেখেছিলাম শনিবার। তবে সোমবার দিন যখন আমার বোন সেই নেকলেসকে আমার দিয়ে নিয়ে যেতে এলো, তখনই আলমারি খুলে আমি দেখি, আমি অবাক হয়ে যাই, কারণ সেটা সেখানে ছিল না। ব্যোমকেশ এগিয়ে গিয়ে সম্পূর্ণ লকারটি ভালো করে একবার খুঁজে দেখল। তারপর সেই লাল রঙের ভেলভেটের বাক্সটা খুলে দেখল। সে যে কতটা কি বুঝলো তা সে নিজেই জানে। এবার সে একটু ঘরের জানলাটির দিকে এগিয়ে গিয়ে সেইখান দিয়ে উকি মেরে দেখল একটা পাইপ বেয়ে গেছে সেইখান থেকে। জানলা দিয়ে চোরের প্রবেশের কোনো আশাই নেই, কারণ সেখানে রয়েছে বড় বড় জং ধরে যাওয়া লোহার রড। এবার সে উত্তেজিত হয়ে বলল, আচ্ছা সোনালী দেবী, আমাকে আপনি একটা কথা বলুন তো। আপনার বাড়ির ছাদ তো আমরা দেখলাম বাইরে দিয়ে, উপরের দিকে সেটিতে ন্যাড়া, সুতরাং সেই ছাদে কি আপনারা যাতায়াত করেন? না না, এই ছাদের দরজা যে কতকাল বন্ধ আর খোলা হয়নি, প্রায় 1 বছরের উপর হবে। সেখানে আমার স্বামী একটা তালা ঝুলিয়ে রেখেছে, সুতরাং সেখান দিয়ে তো চোর আসার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা ঠিক আছে, তবে আপনি একটা ব্যবস্থা আমাকে করে দিন। আপনি আপনার ছেলে মেয়েদের ঘরে আমাকে নিয়ে চলুন, আমি তাদের সঙ্গে বসে একটু সময় কথা বলতে চাই। সোনালী দেবী একটু ইতস্তত করে বললেন, ঠিক আছে আসুন, তবে প্রথমেই আছে মিনুর ঘর, তার সাথে আগে কথা বলে নিন। ছেলেটা আমার একটু বদমেজাজি, ওর সাথে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলবেন। হ্যাঁ। ব্যোমকেশকে সাথে নিয়ে সোনালী দেবী সেই ঘর থেকে বেরিয়ে বাইরের অপর একটি ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটি অত্যন্ত ছোট হলেও সেটি অত্যন্ত সুন্দরভাবে গোছানো, আর এটা যে কোনো কম বয়সী মেয়ের ঘর হবে সেটা আর বলে দিতে হয় না। ব্যোমকেশ ঘরে প্রবেশ করার সাথে সাথেই সোনালী দেবীর মেয়ে মিনু বলল, মা, উনি কে? তুমি কি দিদুর হীরের নেকলেসটি চুরি হওয়ার ব্যাপারে ওনার সাহায্য নিচ্ছ? হ্যাঁ মিনু, উনি একজন সত্যান্বেষী বা গোয়েন্দা, অত্যন্ত বুদ্ধিমান। এর আগেও বহু কেস তিনি সমাধান করেছেন। উনি যা যা জিজ্ঞেস করবেন তার সঠিক উত্তর দেবে, তাতে ওনার কাজের সুবিধা হবে। আমাকে প্রশ্ন করে কি লাভ মা? আমি তো আর সেই হীরের নেকলেসটি চুরি করিনি। আমি তোমার কাছে কতবার সেই নেকলেসটি পরবো বলে চেয়েছিলাম, তুমি তখনই আমাকে দাওনি। তাহলে কি আমি চুরি করতে যাব? মিনু, তোমাকে কিন্তু চোর বলা হচ্ছে না। আমি শুধু যা যা জিজ্ঞাসা করব সেটার সঠিক উত্তর দাও।
তাহলেই আসল অপরাধী ধরা পড়বে। আচ্ছা ঠিক আছে, বলুন কি জানতে চান? আচ্ছা, তুমি বলছো তুমি তোমার মায়ের কাছে ওই হীরের নেকলেসটি পরার জন্য চেয়েছিলে, তখন তোমার মা দেয়নি, তাই তো? অত দামি একটি হীরের নেকলেস নিয়ে তুমি কি করতে মিনু? খুবই সহজ। আসলে কয়েকদিন আগে আমার একটা বন্ধুর বার্থডে পার্টি ছিল, আর সেখানে আমন্ত্রিত ছিলেন শহরের মানে অনেক বড় বড় মানুষ। আর সেখানে আমন্ত্রিত ছিলেন প্রখ্যাত সিনেমা পরিচালক রাজীব লাহা। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, আর ওনার দৃষ্টি আকর্ষণ করতে পারলে আমি হয়তো সিনেমায় হিরোইনের পার্টও পেয়ে যেতাম। আর অত সুন্দর আর দামি একটা হীরের নেকলেস পরে গেলে সবাই আমার দিকেই তাকিয়ে থাকতো। কিন্তু আর কি করার, মা তো আমায় দিল না। ওই জিনিস তো লকারে পড়ে পড়েই ঘুম খায়। একদিন দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আচ্ছা মিনু, সেটা বুঝলাম। তুমি কি জানতে মায়ের ঘরের আলমারির চাবি কোথায় থাকে? হ্যাঁ, সে আবার জানবো না কেন? আমাদের বাড়ির সবাই জানে মা যে ঘরে ঘুমায় তার বিছানার বালিশের নিচেই রাখে সেটা। আচ্ছা বুঝলাম। তা তুমি কি কাউকে সন্দেহ করো কেউ চুরিটা করতে পারে আর কি? ওসব আমি জানি না। আমি তো নিজের কাজেই ব্যস্ত থাকি। সারাদিন বই আর ম্যাগাজিন আর নিউজ পেপার পড়ি। আমার দিন এভাবেই কেটে যায়, তাই বাইরের দিকে নজর দেওয়ার অতটা সময় হয় না আমার। ব্যোমকেশ পুরো ঘরটা একবার চোখ বুলিয়ে নিল। এদিক ওদিক সাজানো আছে অনেক ধরনের বই, আর সব থেকে আশ্চর্য হলো কিছু নিউজ পেপার পড়ার টেবিলের উপরেই রাখা রয়েছে। অর্থাৎ মেয়েটি মিথ্যে কথা বলছে না। তারা বেরিয়ে এলো মিনুর ঘর ছেড়ে। মিনুর ঘরের পাশের একটি ঘরের দরজা বন্ধই ছিল। সোনালী দেবী এগিয়ে গিয়ে বন্ধ দরজায় ঠকঠক করে কড়া নাড়তেই একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বলেছি না আমাকে বিরক্ত করবে না। কি হয়েছে, কি চাই? একবার দরজাটা খোল বাবা, দুজন এসছেন, তোর সাথে ওনাদের কিছু কথা আছে। আমার কারোর সাথে কোনো কথা নেই। আমি যখন তোমার কাছে 3 লাখ টাকা চেয়েছিলাম ব্যবসা করব বলে, তখন কি তুমি দিয়েছিলে? তোর বাবার অবস্থা তো তুই জানিসই। এই মুহূর্তে তোকে কোনো টাকা দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। বাবা, আমার মুখ রাখতে এবার অন্তত দরজাটা খোল। এই কথাটা বলার সাথে সাথেই মনে হলো যেন ভেতরের মানুষটির বুকে গিয়ে কথাটি লেগেছে। প্রায় খানিকক্ষণ পরে দরজাটি খুলে গেল। ভেতরে দাঁড়িয়ে আছে একজন বয়স 23-24-এর যুবক, যার মুখে বিরক্ততার ছাপ স্পষ্ট। সোনালী দেবী বললেন, বাবা, তুই তো ভালো করেই জানিস যে আমাদের হীরের নেকলেসটা চুরি হয়ে গেছে, আর উনি একজন গোয়েন্দা। তুই দয়া করে সঠিক সঠিক উত্তরটা দে, তাতে আমাদেরই সুবিধে। আমরা তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো নেকলেসটা। সঞ্জীব সরকার কটমট করে তাকিয়ে দেখে বলল, তোমার কি আমাকে দেখে চোর বলে মনে হয়? এমনিতেই আমাকে ব্যবসার জন্য টাকা দাওনি, আর অপরদিকে আবার আমাকে চোর বলে সাব্যস্ত করছো। আমি তোমাদের কোনো উত্তর দিতে পারবো না। তোমরা যা করবে করে নাও। বলে ছেলেটি ঘর ছেড়ে বেরিয়ে গেল। সোনালী দেবীর মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছে তখন। ব্যোমকেশ পুরো ঘরটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিল। এ ঘরে বইয়ের কোনো চিহ্নই নেই, আর সারা ঘরে সাধারণ অগোছালো জামাকাপড় এদিক ওদিক পড়ে আছে। ব্যোমকেশ অত্যন্ত শান্তভাবে সোনালী দেবীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার মেয়ের তো দেখলাম অনেক বই পড়ার শখ রয়েছে, সেটা কি আপনার ছেলের নেই? পড়াশোনা করবে আবার সঞ্জীব? ও ছোট থেকেই এরকম বদমেজাজি। তবে ওর একটাই স্বপ্ন, বড় ব্যবসায়ী হবে। তার নাকি 3 লক্ষ টাকা চাই। আমাদের মতো মানুষের পক্ষে দেওয়া সম্ভব বলুন তো? ব্যোমকেশকে একটা কাগজের মধ্যে সোনালী দেবী ওনার বোনের বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার লিখে দিলেন। ব্যোমকেশ ওনার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আজ তাহলে উঠি। আমার এই কেসটা নিয়ে একটু ভেবে দেখতে হবে, তবে আমার মন বলছে চোর বাইরের কেউ নয়। নমস্কার। আমি আর ব্যোমকেশ বেরিয়ে আসলাম ওনার বাড়ি থেকে। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি বললাম, ব্যোমকেশ, এখন তো দেখছি কেসটা অত্যন্ত ঘোরালো হয়ে উঠেছে। দেখো, কাউকে কিন্তু ফেলে দেওয়া যায় না, কারণ সোনালী দেবীর মেয়ের সেই নেকলেসটি পরার লোভ ছিল। অপরদিকে সোনালী দেবীর স্বামী গরিব এবং তার ছেলে ব্যবসা করতে চায়, তার জন্য চাই টাকা। তাদের নজরও কিন্তু নেকলেসটির উপর ছিল। তবে ওনার ছোট বোনের ব্যাপারে আমরা খালি কিছু জানি না। তাহলে তোমার কি মনে হচ্ছে চুরিটা কে করতে পারে? কেসটা নিয়ে একটু ভাবার দরকার আছে। এখানে কিন্তু আন্দাজে ঢিল ছোড়া যায় না। আমাদের প্রমাণ সহ চোরটিকে ধরতে হবে এবং নেকলেসটিও উদ্ধার করতে হবে। দেখা যাক, এখন বেলা হয়েছে, সুতরাং আমরা বিকেলে সোনালী দেবীর বোনের সঙ্গে একবার গিয়ে কথা বলে আসব।
তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা তখনের মতো বাড়ি ফিরে আসলাম। তবে বিকেলের দিকে যে সোনালী দেবীর বোন অর্থাৎ রাইমা সেনের বাড়ি যেতে হবে সেটা আগে থেকেই ঠিক করে রাখা ছিল। সারাটা দুপুর ব্যোমকেশের চোখে ঘুম হয়নি, কারণ তার মন বলছে কেসটা এতটা সহজ হওয়া সত্ত্বেও সে কিছুতেই ব্যাপারটা ধরতে পারছে না। তবে ওকে যে চোখ কান খোলা রাখতে হবে সেটা বলে দিতে হয় না। হয়তো নেকলেসটা ওর চোখের খুব সামনেই আছে, তবে কোথায় আছে সেটাই বুদ্ধি দিয়ে খুঁজে বার করতে হবে। সারাটা দুপুর সে নিজের কালো ডায়েরিটায় সব ঘটনাগুলো এবং সন্দেহের তালিকায় থাকা লোকজনের সবার সম্বন্ধে লিখে রাখছিল এবং ভাবছিল কে করতে পারে চুরিটা। 7টা বাজার সাথে সাথেই আমি তৈরি হয়ে ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই রাইমা সেনের বাড়িতে যে আমরা যাচ্ছি ওটা কিন্তু এখান দিয়ে বেশি দূরে নয়, প্রায় 15 মিনিট মতো হাঁটা পথ। তাহলে কি ট্যাক্সি নেবে? কোনো প্রশ্নই হয় না, একটু হাঁটাহাঁটি করা উচিত, বুঝলে? হাঁটাহাঁটি করলে মাথার বুদ্ধি খোলে, এটা জানো তো। চলো এগোনো যাক। ব্যস্ত কলকাতা শহর আজ 7টার সময় একটু ফাঁকা ফাঁকা। তার কারণ হয়তো লক্ষ্মী পুজোর পরের দিন অফিস ছুটি থাকে, না হলে এতক্ষণে রাস্তায় লোকজন গিজগিজ করে সর্বত্র। রাস্তার বাতিগুলো পুরো অন্ধকার শহরটিকে আলোর সমুদ্রে যেন ভাসিয়ে নিয়ে চলেছে। আমি মাঝে মাঝেই ভাবি এই ল্যাম্পপোস্টগুলো না থাকলে কি হতো, অন্ধকারে পুরো শহরটা তলিয়ে যেত কি। কাল কোজাগরি পূর্ণিমা গেছে, তাই আকাশের উজ্জ্বল চাঁদ গোল থালার মতো নিজেকে জাহির করছে। হাঁটতে হাঁটতে ওদের পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে পথ চলতি অগন্তি গাড়ি, ঘোড়া, বাস, তার শেষ নেই। আমরা প্রায় হেঁটে এসেই পড়েছি, তখন হঠাৎ করেই আমি বলছি আমরা যে রাস্তায় যেতে চাইছি সেটাই কিন্তু ওই পাশের গলিটা দিয়ে গেলে অত্যন্ত কাছের হয়। বড় রাস্তা দিয়ে গেলে সেটা প্রায় মিনিট 5 লাগবে, কিন্তু এই গলিটা একটা শর্টকাট। কিন্তু হ্যাঁ, খালি একটু নির্জন অন্ধকার, ওটা ধরেই কি তবে যাবে? শর্টকাট আবার মিস করা যায় নাকি? তুমি সত্যান্বেষীর সঙ্গে বেরিয়েছ, অন্ধকার আর নির্জন রাস্তার ভয় করছো তুমি? চলো ওই গলির রাস্তা ধরা যাক। কলকাতা শহরে কত অলিগুলি এইরকমই অন্ধকার পড়ে থাকে, তার হিসাব কে রাখে? আসলে এই সমস্ত গলিতে মানুষের চলাচল সেই রকম না থাকার কারণে প্রশাসন সেখানে লাইট লাগিয়ে অর্থ ব্যয় করতে চায় না। তাই হয়তো এই সমস্ত অন্ধকার গলি হয়ে ওঠে চোর ছাচরদের আর মাতালদের ঠিকানা। গলি পেরিয়ে আমাদের রাইমা সেনের বাড়ি খুঁজে পেতে তেমন কোনো বেগ পেতে হয়নি। রাস্তার একটা চায়ের দোকানের লোককে জিজ্ঞেস করায় সেই বাড়িটা দেখিয়ে দিয়েছিল। বেশ বড় ধরনের সুন্দর রং করা এবং সামনে বাগানযুক্ত দোতলা বাড়ি, এবং বাড়ির বাইরে দাঁড়ানো আছে একটি সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়ি। সুতরাং বলা যায় রাইমা সেনের অবস্থা তার দিদির মতো নয়, বরং তাকে ধনীই বলা চলে। সে যাই হোক, কথা তো বলে দেখতে হবে আমাদের। এগিয়ে গেলাম আমরা, গেট ঠেলে বাড়ির সদর দরজা দিকে এগোলাম। বাইরের কলিং বেল টিপতেই দরজা খোলার শব্দ শোনা গেল। দরজা খুলে আমাদের সামনে যে এসে দাঁড়ালো তিনি যে রাইমা সেন তার বলে দিতে হয় না, কারণ ওনার মুখ অনেকটাই ওনার দিদির সাথে মিলে যায়, এমনকি মহিলার শরীরের গঠনও প্রায় নিজের দিদিরই মতো। ব্যোমকেশ নমস্কার করে তার পরিচয় দিয়ে বলল, নমস্কার, আমি সত্যান্বেষী। কথাটা শেষ করার আগেই ভদ্রমহিলা বললেন, হে আমার কি সৌভাগ্য, আপনি স্বয়ং আমার বাড়িতে। আমি আমি তো ভাবতেই পারছি না আপনাকে কে না চেনে বলুন তো। আগের যে শিশু কিডন্যাপিং কেসটায় আপনি যেভাবে বাচ্চাগুলোকে বাঁচিয়েছিলেন, কি বলি আর। আসুন আসুন, আপনারা ভিতরে আসুন। আমি আর ব্যোমকেশ ওনার পেছন পেছন এগিয়ে গেলাম বাড়ির সামনের বৈঠকখানার দিকে। চারিদিকে দামি দামি ফুলদানি ও নানা শৌখিন দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে আছে বসার ঘরে। এনারা যে অবস্থাপন্ন তা আর বলে দিতে হয় না। আমি একবার মনে মনে ভাবলাম, এত বড় লোক হয়েও কি রাইমা সেন তার গরিব দিদির থেকে চুরি যাওয়া নেকলেসটার টাকা নেবেন? এইসবই ভাবছি, তখনই রাইমা সেন বললেন, আপনি কি মনে করে আমার বাড়িতে, মানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আপনার দিদি অর্থাৎ সোনালী দেবীর বাড়ি থেকে ওই আসছি আমরা। ওনার বাড়ি থেকে যে আপনার মায়ের মূল্যবান হীরের নেকলেসটি চুরি গেছে, আমি ওটারই তদন্ত করছি এবং তদন্তের দিকে অনেকটাই অগ্রসর হয়েছে। তবে তদন্তের প্রয়োজনে আপনার সঙ্গেও কথা বলা দরকার ছিল, তাই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তবে আপনি আমার অবস্থা দেখে যদি ভেবে থাকেন আমি ওর দিয়ে কোনো টাকাই হয়তো নেব না, তাই তো? তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। যে হীরের নেকলেসটি ছিল
ওটির আজকালকার দিনে প্রায় 10 লক্ষের উপরে কিন্তু দাম। আর সেটা আমাদের 3 বোনেরই সম্পদ। মা মৃত্যুশয্যায় আমাদের সেটা দিয়ে গিয়েছিলেন। আমার তো মনে হয় দিদি নিজের দারিদ্র দশা ঘোচাবার জন্য ওই নেকলেসটি নিজেই সরিয়ে রেখেছে আর গরিব আবার ওই নাটক করছে। আর দিদির স্বামী মানে জামাইবাবু অতটাও ভালো মানুষ নয়, আমরা সবটাই জানি। আগে তো প্রচন্ড মদ খাওয়ার অভ্যেস ছিল, জুয়াও খেলতে শুনেছি। দেখুন, হয়তো সেই জুয়ায় অনেক টাকা দেনা করে ফেলেছে, তাই হয়তো সে টাকা মেটাবার জন্য দিদির অজান্তেই মায়ের নেকলেসটা চুরি করে। আপনি যে এই তথ্যটা দিলেন এটা দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমি এই ব্যাপারটা জানতামই না। তবে আপনার কি মনে হয় আপনার দিদি ওই নেকলেসটি লুকিয়ে রাখতে পারে? দেখুন, আমার কাছে সবটাই ধোঁয়াশা। তবে হ্যাঁ, ও যদি মনে করে ওই নেকলেসটা নিজে বেচে দিয়ে পুরো টাকাটাই নিজে আত্মসাৎ করবে, সেটা কিন্তু একদম ভুল। আমরা 2 বোন ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমি তো সব সময় দিয়েই এসেছি। 1 সপ্তাহের মধ্যে যদি ওই হীরের নেকলেসটা ও খুঁজে দিতে না পারে, সে যে করেই হোক ওকে তার টাকাটা শোধ করতেই হবে। তা রাইমা, সোনালী দেবী তো আপনার দিদি, আপনার কি ওনার উপর একটু মায়া হচ্ছে না? ধরুন যদি হীরের নেকলেসটি কোনো বাইরের লোকই চুরি করেছে, আর এমন সময় ওনাদের পারিবারিক অবস্থাও সেরকম ভালো না, আমি নিজে গিয়ে দেখেছি, তবে উনি টাকা কি করে শোধ করবে বলুন তো? দেখুন, আমার মন বলে নেকলেসটি বাইরের লোক কিন্তু কেউ চুরি করেনি। কারণ বাড়িতে 3 জন মানুষ, দিদি, দিদির ছেলে আর দিদির মেয়ে, 3 জনই বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। তার মধ্যে চোর এসে আলমারি খুলে হীরের নেকলেসটা নিয়ে যাবে আর কেউ জানতেও পারবে না? এটা হয় না কি আবার? সে যাই হোক, আমার সিদ্ধান্ত একটাই, 1 সপ্তাহের মধ্যে বিচার হবে। আপনি আপনার মতো তদন্ত করুন। যদি হীরের নেকলেস খুঁজে পাওয়া যায় তবে তো ভালোই, বেঁচেই যাবে। ঠিক আছে রাইমা দেবী, আজ তবে উঠি কেমন? আমার যা জানার ছিল মোটামুটি জানা হয়ে গেছে। আশা করছি আমি সামান্য কিছু বুঝতে পারছি আর খুব তাড়াতাড়ি এই হীরের নেকলেসটার কেস সলভ করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমি আর ব্যোমকেশ নমস্কার করে উঠে পড়লাম। বেরিয়ে এলাম উত্তর কলকাতার রাজপথে। তবে এখন সময় বলছে রাত প্রায় 8:30টার কাছাকাছি। আমরা ঠিক করলাম যে পথে এসেছি সেই পথে হেঁটেই ফিরে যাব। এগিয়েই সামনে পড়ল আগের সেই অন্ধকার গলিটার মুখ। 4 মাথার মোড়টায় লোক তখন তেমন একটা ছিল না। পার হয়ে ওই গলিতে ঢুকতে যাব সেই সময় একটা বড় কাণ্ড ঘটে গেল। সমস্ত ঘটনাটা এতটা দ্রুত হলো যে বলে বোঝানো অসম্ভব। আমরা যেদিক থেকে আসছিলাম তার অপর দিক থেকে ভেসে এলো একটা মোটর বাইকের তীব্র ইঞ্জিনের শব্দ। আমি আর ব্যোমকেশ পথ পার হচ্ছি, হঠাৎ করেই একটা বাইক বলা নেই কওয়া নেই বৃষ্টিভাবে অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে এলো আমাদের দিকে। যে বাইকটা চালাচ্ছে তার মুখে একটা কালো রঙের মাঙ্কি ক্যাপ, তাই মুখটা দেখা যাচ্ছে না। যে বাইকের চালক সে হয়তো ইচ্ছে করেই এতটা জোরে চালাচ্ছে। লোকটার মতলব ছিল হয়তো ব্যোমকেশকে গাড়ি নিচে ফেলে আহত করা, কিন্তু ব্যোমকেশ সবসময় অত্যন্ত চনমনে এবং প্রস্তুত থাকে। এক ধাক্কা সে আমাকে ফেলে দিল রাস্তার অপর প্রান্ত, আর সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে নিজেও লাফ মেরে দিল। তারপর একটা ডিগবাজি খেয়ে নিজে পড়লো একটা ল্যাম্পপোস্টের কাছে। ওর হাতে বোধ করি হালকা চোট লেগেছে, তবুও সেটা নিয়ে নিজেই উঠে দাঁড়ালো। তারপর প্যান্টের নিচের দিকটা একটু ঝেড়ে বলল, ভাইয়া তুমি ঠিক আছো তো? হ্যাঁ ব্যোমকেশ, আমি ঠিক আছি, কিন্তু তোমার হাতটা একটু ছড়ে গেছে তো? ও কিছু হবে না, কিন্তু একটা জিনিস স্পষ্ট হলো, কেউ হয়তো চাইছে না যে আমি এই কেসটা হাতে নিয়ে এগোই। তবে যে হামলাটা করিয়েছে সে ভালোভাবেই আমাদের ফলো করছিল এবং সে অপেক্ষা করছিল কোন সময় আমরা এই পথ দিয়ে বাড়ি ফিরি। চলো বাড়ির দিকে এগোনো যাক, মাথাটা একটু একটু করে খুলছে। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার শেষ করলেও দেখলাম ব্যোমকেশের চোখে সারাটা রাত্রি ঘুম নেই। সে এখন ভাবনার দুনিয়ায় ডুবে আছে। এখন কেউ ওকে ডিস্টার্ব করে ও পছন্দ করে না। সে হয়তো এই কেসের রহস্যের সমাধান করার অনেক কাছে চলে এসেছে, আর সেটা শুধু সময়ের অপেক্ষা। তবে বাইকে যে লোকটার ওপর আজ হামলা করলো তাকে কিন্তু ব্যোমকেশ চিনতে পেরেছে। আসলে চিনেছে একটা ট্যাটুর মাধ্যমে, যেটা লোকটার বাম হাতের ওপরে আছে। তবে রাত 2টো নাগাদ ভাবনা করতে করতে সে তদন্তের একদম শেষে এসে পড়েছে। তখন তার মুখে তখন খেলা করছে একটা বিজয়ের হাসি। পরের দিন ব্যোমকেশ সকাল সকাল ঘুম থেকে উঠেই টেলিফোন করে সোনালী দেবীকে জানিয়ে দিয়েছে যে আমরা আজ বেলা 12টার দিকে ওনার বাড়িতে আসছি। কাল রাতে ভালো মতো ঘুম হয়নি বুঝলে ভাইয়া। এই কেসটার সমাধান প্রায় হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এবার দেখার যে আমার অনুমানটাই সঠিক কিনা। ট্যাক্সি ছেড়ে দিল। কলকাতার রাস্তায় আর জ্যাম থাকায় বেশ সময় গেল তাদের বাড়িতে পৌঁছতে। সোনালী দেবীর আজ দেখা গেল মুখটা একটু ভার। হয়তো সত্যিটা উন্মুক্ত হবে তার চিন্তায় এমন অবস্থা ওনার। সে যাই হোক,
প্রথমে সবাই বৈঠকখানায় বসল, আর ব্যোমকেশ বলল, আপনার ছেলে এবং মেয়েকে একবার খবর দিন, ওদের আমায় কিছু প্রশ্ন করার আছে। তারপর আপনার মায়ের অত্যন্ত দামি হীরের নেকলেসটি খুঁজে বার করা হবে। আর কোনো চিন্তার বিষয় নেই, কারণ আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে হীরের নেকলেসটি চুরি গেছে ঠিকই, তবে বাড়ির বাইরে যায়নি, যদি না চোর তার জায়গা বদল করে থাকে কিংবা কাউকে দিয়ে থাকে। সোনালী দেবী ওনার ছেলে এবং মেয়েকে ডাক দিল। মেয়ে মিনু সঙ্গে সঙ্গেই এসে গেল, তবে সঞ্জীব যেন মায়ের কথা কানেই তুলল না। সোনালী দেবী উঠে গিয়ে ছেলের ঘরের দিকে ডাক দিতেই একটা প্রচণ্ড রাগে চিৎকারের শব্দ শোনা গেল। বলছি না মা, তোমাদের কোনো ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। কি চুরি গেছে, কোথা থেকে গেছে, আমি এর ব্যাপারে কিছু জানতে চাই না। তোমরা যা ইচ্ছা তাই করো, তবে আমায় বিরক্ত করো না। ব্যোমকেশ ততক্ষণে বসার ঘর ছেড়ে সঞ্জীবের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, সাথে আমি এবং মিনু। ঘরে এখনো সবাই উপস্থিত। ঠিক এমন সময় একটু কড়া গলায় ব্যোমকেশ প্রশ্ন করল, তুমি না জানতে চাইলেও সঞ্জীব, আমার কিছু জানার আছে, আর তুমি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। না, আমি বাধ্য নই। আপনার যা ইচ্ছা তাই করুন, আমি কিছুই বলবো না। লালবাজারের পুলিশ বিভাগে আমার বন্ধু পাণ্ডেবাবু কিন্তু আছেন। যদি কেসটা পুলিশ পর্যন্ত চলে যায় আর কি, বা পুলিশ এসে তোমাকে জিজ্ঞাসা করে, তবেও কি কোনো উত্তর দেবে না সঞ্জীব? পুলিশের কথা শোনা মাত্রই সঞ্জীবের কপালে যেন ঘামের বিন্দু দেখা দিল। সে সেই রকমই নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ব্যোমকেশ আর সময় নষ্ট করল না, সোজাসুজি প্রশ্নটা করেই ফেলল। প্রথমে আসি মিনুর কাছে। আচ্ছা, তোমার ঘরে তো এত বই খাতা এবং নিউজ পেপার আমরা দেখেছি, তুমি তো তোমার দাদাকে সারাদিন দেখছো। সঞ্জীব কি তোমার ওই কয়েকদিনের মধ্যে কোনো বই বা ম্যাগাজিন কিংবা নিউজ পেপার চেয়ে পড়েছিল? মিনু উত্তেজিত গলায় বলল, হ্যাঁ, কয়েকদিন আগেই আমার দাদা আমার থেকে একটা থ্রিলার সাসপেন্স ম্যাগাজিন নিয়েছিল। আমার ওটা আগেই পড়া হয়ে গিয়েছিল, তাই আমি ওকে ওটা দিয়ে দিয়েছিলাম। এটাই জানার ছিল। ঠিক আছে মিনু, পরের প্রশ্নটাও তোমার। তোমার দাদার কি এমনিতে কয়েকটা বই পড়ার অভ্যাস আছে? কারণ আমরা কিন্তু তার ঘরে একটিও বই দেখতে পাইনি, এমনকি কোনো নিউজ পেপার বা কাগজের টুকরোও পর্যন্ত এই ঘরে নেই। হ্যাঁ, দাদা তো সারাদিন ওর ওই কম্পিউটারে বসে থাকে, ওর ঘরে বই আসবে কোথা থেকে? আর ও ওইসব বইটই একদমই পড়ে না। আমি খালি বই পড়তে ভালোবাসি। তবে হ্যাঁ, সেই দিন ওই পুরোনো ম্যাগাজিনটা যে কেন নিল সেটা বুঝতে পারিনি। তা সোনালী দেবী, আপনার পাওয়া হুমকির চিঠিটা কি হাতে লেখা ছিল? মনে করে বলুন তো আমায়। না না, একটা মসৃণ কাগজের ওপরে একটা অত্যন্ত ছোট করে লেখা, তবে সেটা প্রিন্টের কাগজ, কোনো হাতে লেখা নয়। তবে আমি যদি বলি, ওই হুমকি চিঠিটা মিনুর দিয়ে নেওয়া ম্যাগাজিনটা দিয়ে কেটে নেওয়া হয়েছিল, আর তারপর সেটা আপনার ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আপনাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। কি তাই তো সঞ্জীব? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি ওই হুমকি চিঠিটা মায়ের ব্যাগে দিয়েছিলাম? খালি খালি আমার সময় নষ্ট করছেন কিন্তু আপনারা। আচ্ছা, সেই সব ঠিক আছে, তবে তুমি যদি প্রমাণের কথাই বলো, তাহলে আমায় একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি তো বই টই পড়ো না, লেখালেখিও করো না, কারণ না তোমার ঘরে আমরা কোনো কাগজের টুকরো পর্যন্ত খুঁজে পাইনি। তবে ওই যে ঘরের কোণে রাখা একটা ডাস্টবিনটিতে অতগুলো কাগজ কি করছে? যে ছেলের ঘরে বই নেই, কাগজ নেই, কিন্তু ডাস্টবিনে ভর্তি এতগুলো কাগজ। কাগজগুলো কোথা থেকে আসলো সেটা কি তুমি বলতে পারবে? না আমি বলবো? সঞ্জীবের মুখ দিয়ে এখন যেন কথা সরছে না, সে যেন নির্বাক শ্রোতার মতো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বেশ, তুমি যখন বলবে না, তখন আমিই বলে দিই। ওই ডাস্টবিনে যতগুলো কাগজ রয়েছে সবটাই মিনুর কাছ থেকে নেওয়া ম্যাগাজিনের ছেঁড়া অংশ, এবং কাগজগুলিকে ওইভাবে একসঙ্গে দলা মোচড়া করে রাখা হয়েছে যাতে সেটা কারোর নজর না কাড়ে, তাই তো? আর তুমি তো তোমার মা এবং বোনকে তোমার ঘরে ঢুকতেই দাও না, সুতরাং সেটি দেখা কারো পক্ষেই সম্ভব নয়। তবে তুমি একটা ভুল করলে সঞ্জীব। তুমি ডাস্টবিনের মধ্যে কাগজ ভরে রাখলে ঠিকই, কিন্তু ঘরে যে একটাও বই নেই সেটা তোমার নজরে রাখা উচিত ছিল। সেটা দেখে যে কারো সন্দেহ হবে। আর আগের দিন তোমার মায়ের সঙ্গে এই ঘরে এসে আমি সেটাই লক্ষ্য করেছিলাম, তবে তখনও শিওর ছিলাম না। তখনও আমি তোমার বোন বা বাবাকে সন্দেহ করছিলাম। আচ্ছা সোনালী দেবী, আপনি কি ওই ডাস্টবিনটা একবার পরিষ্কার করে দেখুন তো। সোনালী দেবী রাগে ক্ষোভে দ্রুত গতিতে এগিয়ে গেল ডাস্টবিনটার দিকে। তারপর সেটাকে উল্টো করে কাগজগুলোকে ফেলে দিল নিচে।
আর সঙ্গে সঙ্গে সেখান দিয়ে ধূপ করে পড়ল একটা ভারী সাতনলি হীরের নেকলেস। আর সেটা মাটিতে পড়ার সাথে সাথে জানলা দিয়ে আসা রোদের আলো সেটার উপরে পড়তেই তীব্রভাবে হিরেগুলো চকচক করে উঠল। সত্যি নেকলেসটি অত্যন্ত দামিই বটে, এবং তার মধ্যে লেগে থাকা হিরেগুলোর দাম যে অনেক তার বলে দিতে হয় না। সোনালী দেবী সেই হীরের নেকলেসটি হাতে পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর অত্যন্ত রাগী মেজাজে এগিয়ে গেলেন ছেলে সঞ্জীবের দিকে। তারপর তীব্রভাবে সবার সামনেই একটা চড় কষিয়ে দিলেন ওনার ছেলের গালে, আর কাঁদতে কাঁদতে বলে উঠলেন, চোর বানিয়েছি আমি, চোর! তুই আমার ছেলে না হতে পারিস না। বেরিয়ে যা, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। ব্যবসা করবি না কি করবি, তার টাকা নিজে জোগাড় করে নে। মুখ পোড়া বদমাস ছেলে একটা, কুলাঙ্গার। সেইটুকু বেলা থেকে যত্ন করে বড় করার পর এই প্রতিদান দিলি তুই আমার। এইসব দেখে আমি আর থাকতে না পেরে তাড়াতাড়ি ছুটে গিয়ে সোনালী দেবীর উদ্দেশ্যে বললাম, সোনালী দেবী, আপনি শান্ত হন। ও এখনো বাচ্চা ছেলে, এখনো মাথায় অত বুদ্ধি হয়নি। টাকার দাম যে কত ও এখনো শেখেনি। একটু আধটু ভুল তো আমরাও করে থাকি। সেই ভুলকে এড়িয়ে ক্ষমা করে দেওয়াটাই হলো সব থেকে বুদ্ধিমানের কাজ। আশা করি এরপর থেকে সঞ্জীব নিজেকে শুধরে নেবে। আপনি চিন্তা করবেন না। এখন আপনি আপনার মায়ের হীরের নেকলেসটি খুঁজে পেয়েছেন, এটাই আমাদের জন্য অনেক। ও ঠিক কথাই বলছে সোনালী দেবী। ক্ষমা করে দেওয়াটাই হলো সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, আমার কাজ এখানেই শেষ। আপনি আপনার নেকলেস খুঁজে পেয়েছেন, আজ তবে উঠি, কেমন? নমস্কার। আমি এবং ব্যোমকেশ ওনাদের বিদায় জানিয়ে বেরিয়ে এলাম কলকাতার রাজপথে। তারপর পথ ধরে এগিয়ে চললাম সামনের দিকে। আমি ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, আচ্ছা ভায়া, তুমি ওই কালকের বাইকে করে হামলার ব্যাপারটা চেপে গেলে কেন? ওটাও যে সঞ্জীবই করেছিল সেটা তো স্পষ্ট। আমি নিজে আজকে সঞ্জীবের হাতের বাঁ হাতে ওই ট্যাটুটা দেখেছি। ব্যোমকেশ হাসি মুখে বলল, রবিবার একটু ঘুরতে বেরোবে নাকি ভাইয়া? তোমার বউঠানকে নিয়েও অনেকদিন বেরোনো হয়নি, বুঝলে? ভাবছি একটু কাছাকাছি দীঘা থেকে বেরিয়ে আসা যাক। কি বলো বন্ধু?